রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, থামাতে গিয়ে হামলার শিকার প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য। দেশে ফেরানোর গুঞ্জনের মধ্যে জামিন পেলেন সাবেক আইজিপি বেনজির, নিষেধাজ্ঞা সত্ত্বেও করছেন ইউরোপে ঢোকার পায়তারা। রাজধানীতে দিন দিন বাড়ছে বহিরাগত শুটার, রেকর্ড বুকে নাম না থাকায় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশব্যাপী নাশকতার আশঙ্কায় পুলিশ হেডকোয়ার্টার্সের সর্বোচ্চ সতর্কবার্তা, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ। এবং কিশোরগঞ্জে তিতাসের পাইপলাইনে বিশাল লিকেজ, সংকটের মাঝেই অপচয় লাখ টাকার গ্যাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। রাজধানীর উত্তরখান এলাকায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন। এ সময় তাদের ওপরেও হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, রোববার দুপুর 2টার দিকে এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছিলেন সিটি কর্পোরেশনের কর্মীরা। সময় একদল স্থানীয় ব্যক্তি এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসক ও স্থানীয় এমপি হামলার মুখে পড়েন বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে হামলার সঙ্গে জড়িত অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। বাংলাদেশে ফেরত না পাঠিয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদকে মুক্তি দিল দুবাইয়ের আদালত। সোমবার সংযুক্ত আরব আমিরাতের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হন তিনি। এশিয়া পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। কারামুক্তির পর বেনজির আহমেদ জানান, তিনি জামিনে কারামুক্ত হয়েছেন, শারীরিকভাবেও সুস্থ আছেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এই বিষয়ে এখনই বিস্তারিত কথা বলতে রাজি হননি। তবে দুবাইয়ের একাধিক সূত্র মাধ্যমে জানা গেছে, বেনজিরের জামিনের ক্ষেত্রে সেখানকার আদালত কয়েকটি শর্ত আরোপ করেছে। শর্ত অনুযায়ী বেনজিরের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। সূত্র আরও জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র এবং আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। পরে শর্ত সাপেক্ষে বেনজিরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন আদালত। এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলে তারাও রাজি হননি কোনো বক্তব্য দিতে। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় দুবাইয়ে গ্রেফতার হন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুবাই পুলিশের সহায়তা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গত 12 জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করে দুবাই পুলিশ। এরপর থেকে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হতে থাকে। তবে শেষ পর্যন্ত দেশে ফেরত না পাঠিয়ে বেনজিরকে জামিনে মুক্তি দিল দেশটির আদালত। জাওয়াদ আহমদ, এনপিবি। অপরাধের গতি না বদলালেও রাজধানীতে বদলাচ্ছে অপরাধ সংঘটিত হওয়ার চিত্র। আগে পরিচিত সন্ত্রাসী বা স্থানীয় অস্ত্রবাজদের ঘিরেই তদন্ত করত পুলিশ। এখন টার্গেট কিলিংয়ে ব্যবহার করা হচ্ছে ঢাকার বাইরের ভাড়াটে শুটার। ফলে পুলিশের পরিচিত তালিকা, সোর্স নেটওয়ার্ক ও নজরদারি এড়িয়ে অপরাধীরা হামলা চালিয়ে দ্রুতই ছাড়ছে এলাকা। এতে অপরাধ ঠেকানো যেমন কঠিন হচ্ছে, তেমনি হামলাকারীদের শনাক্ত করতেও বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। ফলে অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দৈনিক কালবেলার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, রাজনৈতিক দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার এবং ব্যক্তিগত বা দলীয় বিরোধকে কেন্দ্র করে রাজধানীতে আবারও সক্রিয় হচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। তবে তারা নিজেরা সামনে না এসে বিভিন্ন জেলা, এমনকি সীমান্তবর্তী এলাকা থেকে শুটার ভাড়া করছে। এসব শুটার আগে থেকেই টার্গেটের ওপর রেকি চালিয়ে সুযোগ বুঝে হামলা করে দ্রুতই চলে যাচ্ছে ঢাকার বাইরে। তাদের নাম পুলিশের তালিকায় না থাকায় জটিল হয়ে উঠছে তদন্ত কার্যক্রম।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওসমান গনি জানান, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ঢাকার বাইরের শুটারদের সম্পৃক্ততা মিলেছে। তথ্য প্রযুক্তি সহায়তায় তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে এবং কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে। সাম্প্রতিক কয়েকটি আলোচনার ঘটনাও দিচ্ছে এই প্রবণতার ইঙ্গিত। গত 24 জুলাই মিরপুর 13 এলাকায় যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে লক্ষ্য করে হামলায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত হন ইউসুফ আলী পারভেজ। তদন্তে জানা যায়, বাবুকে হত্যার জন্য ঝিনাইদহ থেকে 4 ভাড়াটে শুটার আনা হয়েছিল। তাদের একজন চঞ্চল মোল্লাকে ঘটনাস্থলে আটক করা হলে ওই হত্যাকাণ্ডে মোট 7 জনকে গ্রেফতার করা সম্ভব হয়। অন্যদিকে গত 28 এপ্রিল নিউ মার্কেটের শীর্ষ সন্ত্রাসী কিটন হত্যার ঘটনায় একজন গ্রেফতার হলেও সরাসরি গুলি চালানো শুটাররা এখনো ধরা ছোঁয়ার বাইরে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন তারাও ঢাকার বাইরের শুটার। পুলিশের হালনাগাদ তথ্যে রাজধানীতে 401 শুটার ও ভাড়াটে খুনির তালিকা থাকলেও নতুন করে তা সংশোধনের কাজ চলছে। বর্তমানে ডিএমপির তালিকায় মতিঝিল 106, ওয়ারিতে 73, তেজগাঁওয়ে 61, মিরপুরে 60, রমনায় 36, লালবাগে 24, গুলশানে 16 এবং উত্তরায় 13 জন পেশাদার শুটারের তথ্য রয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলছেন, শুধু ঢাকার নয়, সারা দেশের অপরাধীদের সমন্বিত ডাটাবেজ ও আন্তঃজেলা তথ্য আদান প্রদান জোরদার না করলে অপরাধীদের এই নতুন কৌশলের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা কঠিন হবে। দেশব্যাপী পুলিশের ব্যবহার করা যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশনস কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন সরকারি যানবাহনের উপর হামলা চালাতে পারে। গোয়েন্দা সংস্থার পাওয়া তথ্যের ভিত্তিতে দেশের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে দায়িত্ব পালনকালীন বা ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে। কোনো অবস্থাতে চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া সরকারি যানবাহন ফেলে রাখা যাবে না। এছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি কিংবা সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের উপর গুরুত্ব আরোপ করেছে পুলিশ সদর দপ্তর। সারা দেশে যখন তীব্র গ্যাস সংকট, তখন তিতাস গ্যাসের মূল পাইপলাইনের ছিদ্র দিয়ে প্রায় 1 মাস ধরে অনবরত গ্যাস বের হচ্ছে। এতে প্রতিদিন লাখ লাখ টাকার গ্যাস অপচয়ের পাশাপাশি বাড়ছে পরিবেশ দূষণ ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের দাবি, প্রথমে পানির নিচে ছোট ছোট বুদবুদ দেখা গেলেও গত 1 সপ্তাহে লিকেজের মাত্রা অনেক বেড়েছে। তাদের অভিযোগ, একটি চুনা পাথরের কারখানা সহ কয়েকটি স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টার সময় পাইপলাইনে ছিদ্র হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি দায়িত্বশীলদের একটি অংশ অভিযুক্ত চক্রের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে জানান তারা। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষার কারণে নদীর তীব্র স্রোত ও পানির প্রবাহে মেরামত কাজে কিছুটা জটিলতা হলেও লিকেজ বন্ধে কাজ চলছে। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাটি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের কাজিরচর খেয়াঘাট সংলগ্ন আড়িয়াল খার তীরে তিতাস গ্যাসের পাইপলাইনে। মৃত্যুর 12 ঘন্টা পর এক নারীর মরদেহ তোলা হলো কবর থেকে। এলাকাবাসীর দাবি, মৃত্যুর পর জিন তার মেয়ের কাছে জানিয়েছে তার মা জীবিত আছেন। স্থানীয়দের দাবি, মৃত্যুর পর 12 ঘন্টা পেরিয়ে গেলেও কবর থেকে মরদেহ তোলার পর দেখা যায় ওই নারীর শরীর তখনও গরম। এই ঘটনা এখন পুরো এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
না আর মাঝে মধ্যে মনে হয় পাই কি পাই না তবে তার কাছ থেকে কোনো নাড়াচাড়া এখন মতো পাই নাই। জানা গেছে, জিনের কথায় মৃত হালিমা খাতুনের মরদেহ তুলে নিয়ে যাওয়া হয় জামালপুরের মেলান্দহের একটি হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে স্বজনরা তাকে নিয়ে যান একটি বেসরকারি হাসপাতালে। সেখানেও হালিমা খাতুনকে মৃত ঘোষণা করা হয়। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। হালিমা খাতুনকে পুনরায় দাফন করার পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে তিনি বেঁচে আছেন। এলাকায় চাঞ্চল্য তৈরি হয় আবারও। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, ওই নারীর জীবিত থাকার বিষয়টির কোনো সত্যতা নেই। ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।